বিয়ার পর কি হয় জানিস? শীত বাড়লে জামাইয়ের আদর আরও বেশি বাইরা যায়। ডেলি গোসল ফরজ কইরা ছাড়বো, তখন কি করবি? তখন তো ভোরে এই ঠান্ডা পানি দিয়া তোর গোসল করা লাগবো না? লিপি কাঁথার ভিতর থেকে মুখ বের করে দাঁত কটমট করে তাকিয়ে নিয়ে বলে, ভাবি, এই সাত সকালে আমার গোসল নিয়ে পড়লা কেন? যখন ফরজ হইব তখন আমি আমারটা দেখব। এখন তোমার নিজের ফরজ আদায় করো, গিয়ে যাও। আমার আজকে ফরজ হয়নি। কেন? আজকে তো অনেক শীত। মামি ফিক করে হেসে লিপির কাঁথা টান দিয়ে সরিয়ে বললেন, আজ আমি টাইট হয়ে রইছিলাম, ওইগুলো তোর জানা লাগবো না। তাড়াতাড়ি গিয়ে গোসল কর। কিন্তু কেন? এমন ভাব দেখাইতেছিস যেন কিছুই জানিস না। লিপি বিছানায় উঠে বসে হাই তুলে গা মোড়া দিয়ে বলল, আমি আসলে কিচ্ছু জানি না ভাবি। তোর তো বিয়ার আলা পাইছে, জানিস না? তা তো জানি, কিন্তু এই ভোরবেলা কি হয়েছে? জামাই দেখতে আইব। তোর জামাই তো আবার মাস্টার মশাই, তাই স্কুলে যাওয়ার আগে এদিকে তোরে দেখা যাইব। আশ্চর্য, বিয়ের আগে এত আমার জামাই জামাই করছো কেন ভাবি? আর এই লোক এত অদ্ভুত কেন? কোনে দেখতে আসবে, এটার জন্য ছুটি নেওয়া যায় না? এই ভোরবেলায় আসতে হবে? বুঝলাম না, এত গুরুত্ব কম। বিকালে স্কুল ছুটির পর নাকি টিউশনি করায়, তাই সকালেই তোরে দেখা বিয়ার ডেট ফেলা যাব। এত তাড়াহুড়ো কেন? এসব তোর বোঝা লাগবো না। তোর মা মামি বলে দিছে তাড়াতাড়ি গোসল কইরা রেডি করে দিতে। লিপি বিছানা থেকে উঠে দাঁড়ায়। দেরি করলে মামি এসে গালাগালি শুরু করতে পারেন। এ বাড়িতে এখন তার একমাত্র আপনজন এই লুবনা ভাবি, মামাতো ভাই সুজনের বউ। বিয়ে হয়েছে তাদের বছর চারেক আগে, একটা পুত্র সন্তান আছে। লিপির বিয়ে নিয়ে এখন তারা সকলেই বেশ চিন্তিত। মামা মামির মাথা খারাপ হবার জোগাড়। প্রতিটি বিয়ের আলাপ তাকে দেখা পর্যন্তই আগায়। দেখে আর এই মুখ হয় না, সেদিক থেকে খারাপ। লিপি প্রায়ই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। ভালোই লাগে, একটা গোলগাল মুখ, মাঝে মাঝে শ্যামলা লাগে, আবার প্রায়ই মনে হয় ফর্সা। গালে অল্প কিছু ব্রণের দাগ আছে। লুবনা মামির কাছে এর চিকিৎসা একটাই, বিয়ে। বিয়ের পর বরের চুমু খেলে নাকি এসব ব্রণ ফ্রণ আর থাকবে না। কথাটা বলেই উনি ফিক করে হাসেন। লিপি তখন কৃত্রিম রাগ দেখিয়ে দাঁত কটমট করে তাকায়, কখনো পিঠে কয়েকটা কিলঘুষি বসিয়ে দেয়। লুবনা ভাবির কথা অনুযায়ী লিপি ভীষণ সুন্দরী, যে ছেলে পাবে তার জীবন ধন্য। কিন্তু ওই ধন্য মানুষটিকে ওর মামা মামি হন্যে হয়ে খুঁজেও পাচ্ছেন না। বহু আলাপ আনা হয়, তাকে দেখে ফেলে চলে যায়। ডিভোর্সি মায়ের নানা বাড়িতে বড় হওয়া মেয়ে, এমন জীবন বৃত্তান্ত বিয়ের জন্য মোটেও সুখকর নয়। এছাড়াও আরেকটা সমস্যা আছে লিপির, ওর ডান পা জন্মগত একটু বাঁকা। এই বিষয়ে লিপি স্কুলে এক স্যারের থেকে জেনেছিল এটাকে ক্লাব ফুট বলে। পায়ের পাতা গোড়ালির অস্থি সন্ধির হাড়ের অবস্থাগত তারতম্যের জন্য ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে, যার কারণে পা গলফ খেলার স্টিকের মতো দেখায়। তাই এর নামকরণ হয়েছে ক্লাব ফুট। হাঁটলে খুবই বিশ্রী লাগে, কিন্তু লিপির এই সমস্যা এতটাও তীব্র নয়। গোড়ালিও এতটা বাঁকা না, ব্যথাও করে না, কেবল হাঁটার সময় দেখতে ভীষণ বিশ্রী লাগে। লিপি উঠে রান্নাঘরে গিয়ে বাঁশে বাঁধা বোতল থেকে বাঁ হাতের তালুতে দাঁত মাজার ছাই নেয়। লুবনা সাবানার বালতি সহ সবকিছু নিয়ে এসে বলল, মাস্টার মশাইকে আড়াল থাইকা অগ্রিম ধন্যবাদ। লিপি দাঁতে আঙ্গুল চালানো থামিয়ে ভ্রুকুচকে বলল, কেন? আরে আজকে শনিবার না, আজকে তো বিকালে ছবি আছে। যদি মাস্টার মশাই বিকালে আইতেন তাইলে তো আমার ছবি দেখাই মাটি হইয়া যাইত। লিপি ফিক করে হেসে ফেলল। তুমি এত ছবির পাগল ভাবি? লুবনা আসলেই ছবির পাগল। এক সপ্তাহ হলো একটা ছোট্ট টিভি এনে দিয়েছে সুজন। বউ পাশের বাড়ি প্রতি শুক্রবার শনিবারে বিটিভিতে ছবি দেখতে চলে যাবে, সেটা ভালো লাগে না তার। একটা টিভি এনে দিয়েছে, এটাই লুবনার কাছে কয়েকদিন থেকে সবচেয়ে বড় ঘটনা। দুজন রান্নাঘরের পেছনের দরজা খুলে চাপা কলে চলে এলো। কলতলা পাকা করা, 4টি খুঁটি গেড়ে কাপড় দিয়ে গোসল করার জন্য আড়াল করেও দিয়েছে সুজন। লুবনা কলে চাপা দিয়ে বালতিতে পানি ভরছে। আজকে শাড়ি পরাবো তোকে, তোর ভাই আমার লাগি সাজগোজের সব আনছে, তোকে সাজাইয়া দিব। লিপি আজোলা ভরে পানি নিয়ে কুলি করে বলল,
তুমি আমার শাড়ি পরাইয়া সাজানোর জন্য পাগল কেন? ওই দিন গরমের মাঝে এমন করছো। লুবনা ফিক করে হেসে ফেলল। বস, গোসল কইরা দেই। কেন, আমি কি বাচ্চা? তোমার করাইয়া দেয়া লাগবো না? যাও, মেহমান আসলে তো নাস্তা টাস্তা বানাতে হবে তোমার। লুবনা ওকে টেনে বসাতে বসাতে বলল, আজকে আমার রান্নাঘর থেকে ছুটি দিছে আম্মা, উনি সব করবে। আমার কাজ শরীরে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া ওর জামাইয়ের সামনে নিয়ে যাওয়া। লিপি ওর শাড়ির ফাঁকে নগ্ন পেটে চিমটি দিয়ে বলল, এত জামাই জামাই কেন করছো? তাহলে তুমি নিজে বিয়ে বসে যাও। তাইলে আমার ইমতিয়াজের বাপের কি হইব? কি আর হইব? দুই বউ যেরকম রাখে তুমি দুই জামাই রাখবা, পারবা না? দুজন পুনরায় খিলখিল করে হেসে উঠল। তখনই রান্নাঘর থেকে আলেয়া খাতুনের গলা শোনা গেল। কিরে, তোরা এত খিলখিল করতাছিস কেন? তাড়াতাড়ি গোসল কইরা রেডি হও। লুবনা জিভে কামড় দিয়ে বলল। হ আম্মা, শেষ। তারপর লিপির দিকে দাঁত কটমট করে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আমাকে বোকা শোনাবি নাকি? তাড়াতাড়ি কর। আমার রান্নাঘর থেকে আলেয়া খাতুন বললেন, এইখানে খিলখিল করতাছো, ইমতিয়াজ কোথায় খবর আছে নি? হ আম্মা, ওর বাপের লগে গেছে মাঠে গরু দিতে। সুজনের আক্কেল কবে হইব? এইটুকু ছেলেরে নিয়ে মাঠে যাইবে কেন? এত পুতু পুতু করলে বাচ্চারা মানুষ হয় না, বুঝলা? লুবনা ফিসফিস করে বলল, হ সুজন নাই রে, এরকম পুতু পুতু করে মনে হয় নষ্ট করছেন। লিপি ফিক করে হেসে বলল, ভাইয়া নষ্ট? দাঁড়াও, আসলে আসলে বইলা দিব একদম। তো নষ্ট না, এই শীতের মাঝে। লিপি মুখ চেপে ধরে বলল। রাখো তো এইসব, সারাক্ষণ মুখে শুধু বাজে কথা। লিপি মুখ ছাড়ার পর লুবনা বলল, দেখ ক্ষীরা খেতে কয়টা চোর ঢুকে পড়েছে। লিপি তাকিয়ে বলল, হ্যাঁ, ক্ষীরা পারছে তো দেখা যাচ্ছে। মামা কোথায় আজ? কি জানি, দাঁড়াও আম্মাকে বলি, তুমি গোসল করো। লুবনা গিয়ে বলতেই আলেয়া খাতুন বাজখাই গলায় লাঠি হাতে নিয়ে বের হলেন। তাদের বাড়ি উঁচু ভিটেতে, চাপা কলের পর কলার বাগান আছে, এরপর টলটলে জলের পুকুর। এক পাল সাদা হাঁস আলেয়া খাতুনের গালাগাল শুনে লাফ দিয়ে পুকুরে পড়েছে। পুকুর পাড়ের পর হাওড়ের শুরু, পাশেই তাদের ক্ষীরা শশার ক্ষেত। বাড়ি থেকে উকি দিলে দেখা যায়। পুকুরে বাড়ির সবাই এলেও লুবনা আর লিপি আসে না। তারা এখন চাপা কলের উঁচু জায়গা থেকে তাকিয়ে দেখছে। আলেয়া খাতুন লাঠি নিয়ে যাচ্ছেন দেখে বাচ্চারা দূরে পালাচ্ছে। সবার হাতেই ক্ষীরা। খানিক দূরে গিয়ে তারা তাকিয়ে তাকিয়ে খাচ্ছে। প্রতিদিন মক্তব থেকে ফেরার পথে বাচ্চারা এই কর্ম করেই বাড়ি ফিরে। লিপি গোসল শেষ করেছে, তাকে নিয়ে লুবনা নিজের ঘরে এলো। একটা কথা সে লিপিকে এখনো বলেনি। বাড়ির সবাই এই পাত্রের কাছে বিয়ে দিতে রাজি হয়ে আছেন। আজই কনে দেখে ছেলের পছন্দ হলে বিয়ের 3 তারিখ ঠিক হবে। লিপিকে এখনো কেউ কিছু বলেনি। ওর পছন্দ অপছন্দ নিয়ে চিন্তা করাই অবান্তর। ওর নিজের দুর্বল জীবন বৃত্তান্ত আর পায়ের সমস্যায় এই অধিকার হরণকারী। লুবনা জানে পছন্দ অপছন্দের বাছাই করতে হলেও মোটামুটি যোগ্যতা লাগে। যাকে বিয়ে দিতে বাড়ির সবার দম বেরিয়ে যাচ্ছে তার আলাদা মতামত লাগে না, তবুও লুবনার ভেতরে কেমন খুঁতখুত করছে। যুবতী একটা মেয়ে, এরকম জেনে বুঝে এই জায়গায় বিয়ে হবে? কি হবে এরপর? ওর মায়ের মতোই কপাল নয় তো? আচ্ছা, সে কি লিপিকে বলে দেখবে? তাকে তো বলতে কেউ বলেনি, পরে যদি আবার বাড়ির সকলের বকা খায়। লুবনা কিছু একটা বলতে গিয়েও সাহস পেল না। সে এই বাড়ির ছেলের বউ, সব কিছু নিয়ে আগে ভাগে কথা বলা তার মানায় না। তাছাড়া নিজেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। বাড়ির লোকদেরই হয়তো সিদ্ধান্ত ঠিক। শ্বশুর শাশুড়ি ইমতিয়াজের বাবা, তারা কেউই তো বাচ্চা নয়। বোধহয় বুঝে শুনেই বিয়েতে মত দিয়েছেন। যদিও এই নির্মম সত্যটা লিপির মানতে কষ্ট হবে, কিন্তু নিয়তি তো এসবের ধার ধারে না। কি এত ভাবছো ভাবি? শাড়ির এদিক ঠিক করে দাও। হ দিচ্ছি। একটু পরে দরজায় নক দিল কেউ। লুবনা জবাব দিল, কে? খুলে দেখো। সুজনের গলা শুনে লুবনা গিয়ে দরজা খুলে বলল, বিড়ালের মতো দরজায় আসর না দিয়া ডাক দিতে পারো না? সুজন ওর মাথায় গাঁটটা মেরে ইশারায় দেখালো ইমতিয়াজ কাঁধে ঘুমিয়েছে। লুবনা ওকে আস্তে করে কোলে এনে বিছানায় শুয়ে দিল। সুজন আলনা থেকে লুঙ্গি নিয়ে পুকুরে গোসল করতে চলে গেল। একটু পর লুবনার শ্বশুর এসে দরজায় দাঁড়ালেন। সরিষার তেল
আছেনি বৌমা? তেল তো শেষ হইয়া গেছে, আনন লাগবো। এখন গোসল করার পর থাইকা গায়ে গতরে টানতাছে। না আব্বা, সরিষা নাই, জুই তেল আছে। ওই একটা হইলেই হইল মা, দাও তো দেখি। লিপি টেবিল থেকে বোতল বাড়িয়ে দেয়। তিনি দরজার সামনে দাঁড়িয়েই পুরো শরীর এবং চুলে জবজবে করে তেল দিয়ে বোতল ফিরিয়ে দিয়ে চলে গেলেন। লিপি হাতে নিয়ে ফিক করে হেসে বলল, অর্ধেক শেষ ভাবি। মামাকে সরিষার তেল দিতে দেখেছো? যেন গোসল করে ফেলেন তেল দিয়ে। লুবনা ইমতিয়াজের গা ঢেকে দিতে দিতে বলল, দেখছি। আর একদিন না দিলেই নাকি গায়ে গতরে টানে। লিপি উঠে গিয়ে দরজা লাগিয়ে এলো। লুবনা আবার এলো তাকে সাজাতে। টিনের এই ঘরে এখন সৌরবিদ্যুৎ আছে। মাস 4 আগে কিস্তিতে আনা হয়েছে। কিছুদিন আগেও হারিকেন আর ল্যাম্প দিয়ে দৈনন্দিন সব কাজ করতে হতো। তাই সৌরবিদ্যুতের মেঘাচ্ছন্ন আলোয়ও তারা সব কিছু দিনের মতো পরিষ্কার দেখতে পায়। দরজা লাগিয়ে নিলি কেন? ভেজাইয়া রাখলেই হইতো। আরে না, হঠাৎ কেউ আসলে এইরকম কিরকম লাগে না। কেন, তোরে কি ল্যাংটা করাইয়া সাজাইতেছি নাকি বারবার দরজা লাগাইতে হইব? লিপি আয়নার দিকে তাকিয়ে ফিক করে হাসে। লম্বা এই আয়নাটা আলমারিতে সাটা। লুবনার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে পেয়েছিল সুজন। ভাবি তাড়াতাড়ি করো, আয়সা বলে বকা খাবা। লুবনা আবার সাজাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তার মাথায় কিছু ভাবনা ঘুরপাক খাচ্ছে। লিপির মাও স্বামীর সংসার করতে পারেননি, বাপের বাড়িতে চলে এসেছিলেন। যদি লিপির এমন হয় সে কোথায় যাবে? ওর তো কোথাও যাওয়ার জায়গা নেই। এখানে আসবে? তাকে আদৌ সম্ভব? লুবনা পুনরায় ভাবনা থেকে বের হতে চায়। কী সব বাজে অলক্ষণে কথা ভাবছে সে। আবার মনোযোগ দেয় লিপির মেকআপে, কাজলে, কপালের টিপে। লিপির সম্পর্কে লুবনাও পুরোপুরি জানে না। একটা সময় লিপির এই বাড়িটিকে নিজেরই বাড়ি মনে হতো। এখন নিজেকে হঠাৎ গজিয়ে ওঠা আগাছা লাগে। মাঝে মাঝে মনে হয় নিজ গৃহে নিজেই প্রবাসী। মায়ের ওর মতো পায়েও সমস্যা ছিল না। ডিভোর্সি মাতার সঙ্গে নানা বাড়িতে গিয়েও বড় হতে হয়নি, তবুও সংসার করতে পারেননি। কারণ একটাই, ওনার বুদ্ধিশুদ্ধি কম ছিল। কাজকর্মে আনাড়ি ছিলেন। স্বামীর বাড়ির কৃষি নির্ভর পরিবারের জটিল কাজ তো বহুদূর। উনি রান্না বান্নাটাও ঠিকঠাক করতে পারতেন না। শুধু এই কারণেই স্বামীর সংসার করা কপালে জুটেনি। ওনার উপর স্বামী সহ শ্বশুর শাশুড়ি সবাই বিরক্ত হয়ে উঠেছিল। লিপির যখন 2 বছর, তখন তারা মা মেয়েকে এখানে পাঠিয়ে দেয় আর নেয়নি। কিছুদিন পর ওর বড় মামা আনোয়ার হোসেন একটা সিদ্ধান্ত নিয়ে নেন। বোনকে ছাড়িয়ে আনবেন, ডিভোর্স করাবেন, তাতে কিছু টাকা পয়সাও পাওয়া যাবে। সে অনুযায়ী ওরাও টাকা পয়সা দিয়ে লিপির মাকে ডিভোর্স দিয়ে দেয়। তখন থেকেই মা মেয়ে এখানে ছিলেন। ওর বোকাশোকা মা বেশি দিন বাঁচেননি। যখন লিপির 5 বছর বয়স, তখনই এই সুন্দর ভুবন থেকে বিয়োগ হয়েছিলেন তিনি। নানাকে সে কখনো দেখেনি। মা মারা যাওয়ার পর নানিই ছিলেন ওর সব। মামাতো ভাই সুজন বয়সে 5 থেকে 6 বছরের বড়। লিপি এই বাড়িতে একমাত্র ছোট্ট বাচ্চা ছিল, তাই হয়তো নানির সীমাহীন আদরের পাশাপাশি সকলেরই ভালোবাসা পেয়েছিল সে। নানি যতদিন বেঁচে ছিলেন ওর মা বাবার অভাববোধ হয়নি। উনি মারা যাওয়ার পর থেকেই সবকিছু পাল্টে যেতে শুরু করে। একটা উটকো ঝামেলা মনে হয় মামা আনোয়ার হোসেনের। একটা জলজান্ত যুবতী মেয়ে, থাকা খাওয়া, পোশাক আশাক, পড়ালেখা, কত কি লাগে। তার উপর বিয়েও দিতে হবে। তবে ভাগ্য ভালো, নানি মারা গিয়েছিলেন লিপি 10ম শ্রেণীতে ওঠার পর। উনি পড়ালেখার খরচ দিতেন। কিভাবে সবকিছু ম্যানেজ করতেন সেসব যেন এক বিস্ময়। অবশ্য ওনার হাঁস মোরগ ছিল, ছাগলও পালতেন। সুজন ভাই পড়ালেখা না করে পরিবারের হাল ধরতে হয়েছে। জমি জমায় কাজ করতে হয়। সুতরাং সে বাইরের মেয়ে হয়ে পড়ালেখা করা সহজ ছিল না। মামি আলেয়া খাতুন নানিকে প্রায়ই বলতেন, নাতি গরু রাখাল আর নাতনি কি জর্জ ব্যারিস্টার হইবনি আম্মা? তিনি এসব কথার ঠান্ডা নির্ভেজাল জবাব দিতেন, তোমরা এইগুলা নিয়ে ধরাধরি কইরো না বৌমা। মাইয়াডা এতিম, তার ওপর আল্লাহ তাআলার পায়ে খুদ দিছে। কি করবা কও? পড়ালেখা করলে না হয় একদিক দিয়া আগাইয়া থাকলো, লোকে কইব শিক্ষিত মাইয়া। আর তোমরা দুজন তো পড়ালেখায় ভালো ছিলে না। লিপি দেখো সব ক্লাসে প্রথম হয়। যতদিন বাঁচি বইনটারে পড়ুক। সুজনের লাগি আমার দোয়া আছে, ওর কিছু অভাব হইব না। নানির কথা তখন সবাই কিভাবে যেন মেনেও নিত। কিন্তু মারা যাওয়ার পর এসএসসি দিয়ে আর পড়ালেখা সম্ভব হয়নি। এটুকু পড়ালেখা করতেও লিপির বেশ সংগ্রাম করতে হয়েছে।
সেসব যুদ্ধ হয়তো নানিরও চোখে পড়েনি। পায়ের জন্মগত ত্রুটি নিয়ে রোজ একটা মেয়ে গ্রামের পর গ্রাম বিশ্রীভাবে হেঁটে যায় আসে, এগুলো মোটেও সহজ ছিল না। পেছনে বাচ্চা থেকে যুবক সকলেরই প্রতিনিয়ত অশালীন কথা শুনতে হয়েছে। ক্লাসেও সবার সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেনি। দিনে অসংখ্যবার অসংখ্য কারণে সহপাঠীদের থেকে শুনতে হতো ল্যাংড়ি সম্বোধন। দরজার ধাক্কা শুনে লুবনা বলল, কে? কি হইল, তোমাদের হয় নাই? হো আম্মা, হইয়া যাচ্ছে। এতক্ষণ লাগবো কেন? রানী সাজাইব নি না যাত্রা বেলায় নাচতে যাইব? ওরা আইসা পড়বে এক্ষুনি। হো আম্মা, শেষ হইয়া যাচ্ছে। তাড়াতাড়ি করো। লিপি ফিসফিস করে বলল, বুঝলাম না, সবকিছু যেন আমার রেডিতেই আটকে আছে। আগে তো ওরা আসবে, বসবে, ওদেরকে কিছু খেতে দেবে, তারপর না আমি যাব। আরে না, ওরা আইলে তোরে নিয়া যাইব। তখন নাস্তা নিয়া তুই ঢুকবি, আমি লগে থাকবো। আমি কেন? হ, এটাই নিয়ম। তুই এটা নিয়া সালাম দিয়া ঢুকবি। শাড়ি পরনে আবার নাস্তা নিয়ে ঢুকবো? আমি পারবো না, হঠাৎ পড়ে যাবো নিশ্চিত। তুমি নিয়ে গেলে হবে না? হইব, তোর জামাই আমারে দিয়া দিলে হইব। লিপি ওর মাথায় গাঁটটা মেরে বলল। আসলে তোমার আরো কয়েকটা জামাই দরকার। লুবনা ফিক করে হেসে বলল, দরকার নাই, আরও জামাই, একটাই আমারে। লিপি মুখ চেপে ধরে আটকে দিল। চুপ, তোমার ওসব আলাপ একদম না। লুবনা হাসতে হাসতে নুয়ে পড়ে বলল, আমি ভালো কথাই বলতে নিছিলাম, তুই আটকালি। তোর মনেই পাপ। খিলখিল করতেছ কেন? শেষ কি হইল? নবাবজাদিরা ওরা তো চইলা আইছে। দরজার ওপাশ থেকে আলেয়া খাতুনের কথা শুনে দুজনেই জিভে কামড় দিয়ে মুখ চাওয়াচাওয়ি করে। হ, আম্মা শেষ। দুজন পুনরায় তাড়াহুড়ো করে শাড়ির কুচি ঠিক করে নেয়। লুবনা ভালোভাবে লিপিকে দেখে বলল, আল্লাহ, এবার আয়নায় নিজেরে দেখ লিপি, মাস্টার মশাই তো আজকে শেষ। লিপি লজ্জায় লাল হয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবিতে চোখ রাখে। সে নিজেকেই যেন চিনতে পারছে না। শাড়ি আর লুবনার পরম যত্নে সাজানোর গুণে যেন সে পরিপূর্ণ নারী হয়ে উঠেছে আজ। হাতে বেগুনি রঙের চুড়ি, কলাপাতা রঙের পাতলা শাড়ি, কপালের ঠিক মাঝখানে টিপ। লিপির ভালোভাবে তাকিয়ে মনে হলো মাঝখানে হয়নি। ভাবি, টিপ ঠিক করো তো। লুবনা ভালোভাবে তাকিয়ে বলল, ঠিক তো আছে। ও আচ্ছা। লিপি চুলগুলো আবার দেখে নিল। কেমন বেশি বেশি লাগছে চুল। কি সুন্দর করে উল্টে সামনের দিকে এনে দিয়েছে ভাবি। নিজের ভেতরে এতদিনের সুন্দর রূপ কিভাবে খাপটি মেরেছিল। ভাবি, এর আগে এভাবে সাজাওনি কেন? আর এই শাড়িও দেখিনি আগে। আমি এইবার বাড়ি থেকে আসতে আনছিলাম তোর জন্য। আমার জন্য? হ, তোর জন্যই। ভাবলাম কনে দেখতে আইলে পড়তে পারবি। কেন, মেকআপ টেকআপ তো তোর জন্য আনাইছি। আগে তো খালি ফেয়ার লাভলি আর লিপস্টিকই আনছি। আমার আর লাগে নাকি? তোর ভাইকে বইলা তোর জন্যই আনাইছি। লিপির গলায় যেন কান্না গুলিয়ে এলো। এই মানুষটা এত ভালো কেন? সে জল ছলছল চোখে লুবনাকে জড়িয়ে ধরল। তুমি তো ভালো কেন ভাবি? আরে স্যার, তো আর ফার্ম দিতে হইব না। সাজগোজ নষ্ট কইরা ফেলবি তো স্যার। হোক নষ্ট। আরে গাধি, এগুলো তো জামাইয়ের লগে ঘষাঘষি কইরা নষ্ট করবি, আমার লগে না স্যার। ওরা এসে গেছে স্যার বলছি। লিপি তাকে ছেড়ে দেয়। লুবনা পুনরায় ওর চুল আলগোছে ঠিকঠাক করে দিয়ে বলল, বস এখানে তুই, আমি রান্নাঘরে গিয়া দেখি সব কিছু রেডি কিনা। আচ্ছা যাও। লুবনা রান্নাঘরে গিয়ে খানিক পরেই ট্রে নিয়ে ফিরে এসে দরজার সামনে থেকে বলল, আয়। লিপি উঠে গেল। দাও আমার কাছে। লাগবে না, দরজার কাছে গিয়া দিলেই হইব। দুজন সামনের রুমের কাছে যায়। লুবনা ওর হাতে ট্রে দিয়ে বলল, সালাম করিস। লিপি মাথা কাত করে সম্মতি জানায়। লুবনা টান দিয়ে পর্দা সরিয়ে দিল। লিপি ভেতরে ঢুকে সালাম দেয়। ছোট রুম, পালঙে পা ঝুলিয়ে বসেছেন আনোয়ার হোসেন। মাহিদ হাসান আর তার পিতা মাসুক সাহেব বসেছেন চেয়ারে। তাদের মাঝখানে ছোট্ট একটা টেবিল। আনোয়ার হোসেন বাজার থেকে বানিয়ে এনেছিলেন। টেবিলের ঠিক সামনে একটা খালি চেয়ার। মাসুক সাহেব সালামের জবাব দিয়ে বললেন, বসো মা,
এই চেয়ারে বসো। লিপি আস্তে আস্তে চেয়ারে বসে। এখনো সে সামনের মানুষগুলোকে তাকিয়ে দেখেনি। থুতনি বুকের সঙ্গে লাগিয়ে বসে আছে। পেছনে দাঁড়িয়ে আছে লুবনা। মাসুক সাহেব বললেন, তোমার নাম কি মা? জান্নাতুল ফেরদৌস লিপি। মাশাল্লাহ, মাশাল্লাহ, সুন্দর নাম। দেখি মা, মাথা তুলে তাকাও আমাদের দিকে। লিপি তাকাতে লজ্জা পাচ্ছে। লুবনা পিছু থেকে থুতনি ধরে তুলে দিল। প্রথমেই চুকাচুকি হলো সাদা পাঞ্জাবি পরা মুরব্বির পাশের চেয়ারে বসা ছেলেটির সঙ্গে। মাস্টার শুনে যেরকম কল্পনা করেছিল ঠিক সেরকম নয়। কালো চেহারা, ক্লিন শেপ করা মুখ, হাফ হাতা একটা সাদা গেঞ্জি পরনে, মোটামুটি লম্বা আর হালকা পাতলা শরীরের গড়ন, ফিনফিনে পাতলা চুল উল্টিয়ে আশ্রানো, ক্লিন শেপ করা শুকনো। পুরুষদের বয়স ধরা কঠিন, তবুও লিপির মনে হলো 35-এর কম হবে না। দেখতে আহামরি না হলেও লিপির মন্দ লাগলো না। মাসুক সাহেব লিপিকে দেখে বললেন, মাশাল্লাহ, মাশাল্লাহ, হাত দেখতে হবে না? লুবনা থুতনি দেখে হাত সরিয়ে নেয়। মাসুক সাহেব খানিক আমতা আমতা করে আনোয়ার সাহেবকে বললেন, ভাই, সব কিছু খোলামেলা আলাপ করাই ভালো, কি বলেন? ঘটক তো সমস্যার কারণে আসেনি। ও ভাই, পাশাপাশি গ্রাম আমাদের, এখানে লুকাবার কিছুই নেই। যা বলেছিলাম, আমার ছেলে ওর খালাতো বোনকে বিয়ে করেছিল। ওর মায়েরই আর কি ইচ্ছে ছিল বোনের মেয়েকে বউ করে আনবে। আল্লাহর রহমতে 7 বছরের সংসার তাদের ভালোই যাচ্ছে, কিন্তু সন্তান হচ্ছে না। কত ডাক্তার কবিরাজ করানো হয়েছে, কাজ হয় না। এদিকে আমাদের একটা মাত্র পুত্র মাহিদ হাসান, তারই যদি সন্তান না হয় তাহলে তো বংশের বাতি শেষ। তাই আর কি পরিবারের সম্মতিক্রমে আরেকটা বিয়ে করতে চাইছি। আমার বড় বউয়েরও মত আছে। লিপির কথাগুলো শুনে ভেতরে ভেতরে কেঁপে ওঠে। আরেকজন স্ত্রী আছে, ছাড়াছাড়িও হয়নি। সে গিয়ে ওই সতীনের সঙ্গে সংসার করবে? তাকে আদৌ সহজ হবে, নাকি বংশের বাতির আশায় সবাই সাদরে গ্রহণ করবে তাকে? কিন্তু যদি সেও সন্তান দিতে না পারে, তখন তো সকলের চোখের বালি হয়ে যাবে। আনোয়ার হোসেন গলা খাকারি দিয়ে বললেন, আপনাদের পরিবারের সবার সম্মতিতে হইলে, আগের বউয়ের মতামত থাকলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আপনি এখন থেকে বিয়েই হয়ে গেলেন, আসেন কোলাকুলি করি। দুজন কোলাকুলির পর আনোয়ার হোসেন লুবনাকে বললেন, যাও মা, মিষ্টি নিয়ে আসো, আমাদের মিষ্টি মুখ করাও। লুবনা আমতা আমতা করে বলল, লিপিকে নিয়ে চলে যাইব? মাসুক সাহেবই জবাব দিলেন, হ্যাঁ, নিয়ে যাও, বৌমার আর বসে কষ্ট করতে হবে না। লুবনা লিপিকে নিয়ে বের হয়ে এলো। তুই নিজের ঘরে যা, আমি মিষ্টি দিয়ে আসি। শাড়ি কি চেঞ্জ করে নিব? আরে না, যাওয়ার আগে আবার বিদায় নিয়ে যাইব ওরা। ও আচ্ছা। লুবনা ভাবছে অন্য কিছু। মিষ্টি তো ঘরে আনা হয়নি, তাছাড়া ওরাই তো কনে দেখতে মিষ্টি নিয়ে আসার কথা। লিপিকে সে নিজের রুমে দিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে গেল। আলেয়া খাতুন চা বসিয়েছেন। আম্মা, ওরা তো মিষ্টি মুখ করব, কনে পছন্দ হয়েছে তাদের, কিন্তু মিষ্টি তো ঘরে নাই। মিষ্টি ঘরে থাকবো কেন? ওরাই তো আনছে। তাড়াতাড়ি প্লেট আর চামচ বের কইরা ধুয়ে নাও, দিতেছি মিষ্টি। লিপি চামচ প্লেট বের করে নিল। আলেয়া খাতুন মিষ্টি বের করে দিয়ে বললেন, তুমি আর যাইতে হইবে না, তুমি ঘরের বউ। সুজন কোথায়? দাঁড়াও, দেখা আসি। তিনি সুজনকে গিয়ে আনলেন। সে গোসল করে নতুন লুঙ্গি শার্ট পরেছে। দাও আমার কাছে। লুবনা মিষ্টির প্লেট বাড়িয়ে দিল। আলেয়া খাতুন সুজনকে বললেন, ঘটক বলছিল ওরা বিয়ার তারিখ ফেইলা যাইব, কিন্তু হারামজাদি তো আইলো না। এর লাইগা তারিখ না ফেইলা চলে যাইতে পারে। তারপরে যদি মুখ দিয়া বাইর করে তারিখ, রাজি হইয়া যাইব। মাস্টার ছেলে এরকম পাইবা না। কই না আমাদের জমিদারের মাইয়া না? সুজন আচ্ছা বলে চলে গেল। সামনের ঘরে ঢুকে সালাম দিল সে। আনোয়ার হোসেন পরিচয় করিয়ে দিলেন, আমার পত্র আগের লিপির লগে আমার বৌমা আসিল। মাশাল্লাহ, মাশাল্লাহ, দাও বাবা, মিষ্টির প্লেটটা দাও, আমি বিয়াইকে খাওয়াই দেই। তিনি নিজেই চামচ দিয়ে সবাইকে মিষ্টিমুখ করিয়ে দিয়ে চেয়ারে বসলেন। বিয়াই সাহেব, এবার কোন কথাবার্তা কিরকম আগাইবেন? ঘটক তো নাই। আনোয়ার হোসেন আমতা আমতা করে বললেন, ঘটকদের তো বলেছিলাম আমরা কিছু দিতে পারবো না। মাসুদ সাহেব হা হা করে হেসে বললেন,
এটা কোনো কথা হইল বিআই সাহেব? ছেলেকে জিনিসপত্র কিছুই দিবেন না, মাইয়া যে গিয়া ঘুমাইব সেই পালঙ্ক, বসার লাইগা চেয়ার, এগুলো তো কম পক্ষে দিতে হয়। মাহিন মুচকি হেসে বলল, আব্বু মজা করছেন আপনাদের সঙ্গে, এগুলো কিছুই লাগবে না। মাসুক সাহেব আবার বললেন, ছেলে আমার ঠিকই বলেছে, কিছুই লাগবে না, শুধু আমাদের বৌমা দিলেই হবে। তবে আপনারা কিছু দিতে চাইলে ভিন্ন কথা। এবার কন, আর কি কথা বলা যায়? সুজন বলল, আর সব কিছু আপনারাই কোন, আমরা সেটাই মানবো। মাসুক সাহেব খানিক ভেবে বললেন, আপনারা যেহেতু কিছু দিতে চাচ্ছেন না, তাহলে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে আনাও খরচ করব না। আমি চাচ্ছি উকিল নিয়ে একদিন এসে বিয়ের কাজ সমাধান করেন, করে মেয়ে নিয়ে চলে যাই। আনোয়ার হোসেন বললেন, আলহামদুলিল্লাহ, এবার দিন তারিখ ঠিক করন যায়। মাসুক সাহেব আমতামতা করে বললেন, আপনাদের জামাইয়ের ইচ্ছা আগামী বৃহস্পতিবার বিকাল 4টার দিক হোক, তার স্কুল শেষে এখানে চলে আসবে। উকিলকে নিয়ে আমি এখানে আগেই উপস্থিত থাকব। আনোয়ার হোসেন আমতামতা করে বললেন, তাড়াহুড়া না কইরা পরের দিন শুক্রবারে বিয়ে হইলে ভালো হইতো না? তা হয়তো বৃহস্পতিবারে বিয়ে আর কি শুক্রবারে পুরা ছুটির দিন থাকলো। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আগামী বৃহস্পতিবারে ঠিক রইল বিয়ের তারিখ। জি ইনশাল্লাহ। এখন তাহলে আমরা উঠি, আপনাদের জামাই স্কুলে যাবে এখন থাইকা। সুজন ব্যস্ত ভঙ্গিতে বলল, আর একটু সময় বসুন, আমি চা নিয়ে আসতেছি। তাহলে বাবা, আমাদের বিয়ান সাহেবা আর বৌমাকেও আইনেন, একবারে বিদায় নিয়ে চলে যাইব। আচ্ছা ঠিক আছে। সুজন রান্নাঘরে গিয়ে লুবনাকে বলল, চা দাও, তারা চলে যাইতে চাচ্ছে। লুবনা রেডিও রেখেছিল সবকিছু, তাই চা ঢালতে শুরু করলো কাপে। সুজন আলেয়া খাতুনের কাছে গিয়ে বলল, বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে আম্মা, আগামী বৃহস্পতিবার বিকালে বিয়া। তিনি অত্যন্ত খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ এবার মুখ তুইলা তাকাইছেন। তারা বিদায় নিতে চাচ্ছে, ওরা দুজনকে নিয়ে তুমি আসো। হ, তুই চা নিয়ে যা, আমরা সুজন চায়ের ট্রে নিয়ে চলে গেল। লুবনা এলো লিপির রুমে। সে খাটে পা ঝুলিয়ে বসে বাইরের জানালা দিয়ে তাকিয়ে আছে। জানালাটা বাড়ির উত্তরে। ও পাশে প্রথমেই একটা কাঁঠাল গাছ, এরপর উঁচু ঢিবিতে বাঁশের বেড়া দেয়া, পাশাপাশি লিপির নানি আর মায়ের কবর। কি করিস, চল বিদায় নিবে ওরা। লুবনার কথায় লিপি হকচকিয়ে উঠল। কিরে, ওভাবে কেঁপে উঠলি কেন? কিছু না। তোর বিয়া ঠিক হয়েছে আগামী বৃহস্পতিবার বিকালে। লিপি ফ্যাকাশে মুখে হেসে বলল, চলো যাই। হ্যাঁ চল। দুজন সামনের রুমে এলো। মাসুক সাহেব আলেয়া খাতুনের সঙ্গে কথা বলছেন। লিপি চোরার চাহনিতে মাহিনের দিকে তাকায়, কেমন যেন উদাসীন লাগছে মানুষটাকে। দ্বিতীয় বিয়ে বলেই কি সবকিছুর প্রতি এত নির্লিপ্ত ভাব, নাকি প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসে তাই বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করছে বলে মন খারাপ। লিপির ডান হাতের মুঠোয় একটা হাত ঢুকে পড়েছে। রাখো মা। লুবনার মুখের দিকে তাকায় লিপি। সে ইশারায় সম্মতি দেয়। মাসুক সাহেব তার হাতে সালামির টাকা গুঁজে দিয়েছেন। তাহলে বিআইন আমরা এখন যাই। আনোয়ার হোসেনও উঠে দাঁড়িয়ে বললেন, হুঁ, চলেন আজ্ঞা দিয়ে আসি। মাহিন সালাম দিয়ে আগে বের হয়ে গেল উঠানে। মাসুক সাহেব দরজার সামনে গিয়ে সালাম দিয়ে আবার মহিলাদের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলেন। আলেয়া খাতুন সুজনের দিকে তাকিয়ে বললেন, কাল রাইতে না তুই বিলে জাল পাইতা আইলি, জাল চাউনি দিয়েছিস? না, এখন যাইমু। হাই রে বলো, সারা রাত মাছ লাইগা হয়তো পইচা গেছে। বাড়িতে মেহমান আইব, তাই ওদিকে আর যাইনি। হ, তা ওই বই। নবাবের মতো ঘুম থাইকা উঠছো কয়টায়? বউ আরেক নবাবজাদি ডাইকা দিতে পারে নাই। সুজন কথা না বাড়িয়ে নিজের রুমে গিয়ে নতুন লুঙ্গি শার্ট পাল্টে নিল। আলেয়া খাতুন আবার এলেন। এই উত্তরপাড়ার মতিন রাশিদ আরো কার পোলা চিনি না, ডেইলি ক্ষীরা খেতে ঢুইকা ক্ষীরা নিয়ে যায়। ওদের মা বাবার কাছে নালিশ দিয়ে আসিস তো। আচ্ছা যাইমুনে। লুবনা ঘরে এসে দেখে বিছানায় সুজনের লুঙ্গি। সে হাতে নিয়ে আলনায় ভাঁজ করে রাখে।
আলেয়ার খাতুন বললেন, বউ, তুমি লাউ বাগান থাইকা লাউয়ের ফুল আইনা ময়দা দিয়া বড়া বানাও। সুজন মাছ পাইব কিনা ঠিক নাই। আচ্ছা আম্মা। কুমড়া ফুল পাইলেও নিয়ে আইসো। আম্মা, ময়দা তো ঘরে নাই। যাও, আমি চালের গুঁড়া কইরে রাখতাছি। গাইলছিয়া তো রাশেদা চাষি নিছিল, এখনো আয়না দেয় নাই। দেখছো নি কারবারটা? ফকিরনির মাইয়ারা জিনিস নিলে আয়না দিতে চায় না, গিয়ে আনা লাগে। এই জন্য নটি বেটি রে কিছু দিতে নাই। যাও তুমি ফুল আনো, আমি গাইলছিয়া আনতাছি। সুজন জাল চাউনি দিতে ডেক নিয়ে বের হচ্ছিল, ফিরে এসে বলল, আম্মা, একা তো গাইলছি আনতে পারবো না, আমি আসবো নাকি? তুই তোর কাজে যা, আমি খালপাড় থাইকা ডাইকা বলবো, ওরা আয়না দিব। আচ্ছা বলে সুজন প্রস্থান করলো। লুবনা চলে গেল লিপির কাছে। সে দরজা ভেজিয়ে শাড়ি খুলছে। জানালার দুইটা চড়ুই পাখির কিচিরমিচির শব্দ। কিরে, এরা কি তোর বাচ্চা কাচ্চা নাকি? দিন দুপুরে জানালায় আইসা বইসা থাকে। হ্যাঁ, ঘরেও ঢুকে পড়ে মাঝে মাঝে। ওদের বাবা দেখবি। কি? কাঁঠাল গাছের ডালে একটা কুচকুচে কালো কাক দেখিয়ে বলল, তুই হচ্ছিস চড়ুই পাখির মা, আর ওই দেখা যায় চড়ুই পাখির বাবা। ওইখান থাইকা তোর শাড়ি পাল্টানো দেখতাছে। লিপি দাঁত কটমট করে তাকিয়ে লুবনার পিঠে কয়েকটা কিল ঘুষিয়ে বসিয়ে দিল। লুবনা হেসে লুটুপুটি খেয়ে বলল, তাড়াতাড়ি পাল্টিয়ে নে, ফুল কুড়াতে পুকুর পাড়ে যাব। ফুল কুড়াতে আমি গিয়ে কি করব? ফুপু দেখলে বলবে দুইজন চলে গেছে বকবক করতে করতে। লুবনা কৃত্রিম হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজকের নাম মঙ্গলবার, মাঝখানে একদিন আসিস, এরপর তো জামাইয়ের আদর পাইয়া শরীরে ভুইলাই যাবি। এখন একসঙ্গে থাকি যতক্ষণ পারি। আরেকটা পেয়ে গেছো এখন, তাই না? আমি আরেকটা কই পাইলাম? আমার তো এক সুজন্যই আছে। আমি কি এই কথা কইছি? লুবনা টেনে শাড়ি খুলে দিতে দিতে বলল, তোর কোনো কথা বলা লাগবো না, ব্লাউজ খুল তাড়াতাড়ি। এই নে কামিজ। ছি, সরো তো ভাবি, আমি খুলতেছি, তুমি সরো। লুবনা ফিক করে হেসে বলল, আচ্ছা, তাড়াতাড়ি শাড়ি খুলে রেডি হয়ে নে, আমি জানালা দিয়া বাইরে তাকিয়ে আছি। লিপির খানিক পরেই সবকিছু পাল্টে বলল, চলো যাই। লুবনা রান্নাঘরে গিয়ে প্লাস্টিকের জালি নিল। লিপি পেছনে দরজা খুলে বাইরে এসে বলল, ইমতিয়াজ তো একা ঘুমে, মশারি দিয়ে আসছো? হ, দিয়াছি, চল। দুজন চাপা কলের পাশ দিয়ে কলা বাগানে গেল। দুই পাশে সারি সারি কলা গাছ, মাঝখান দিয়ে সরু পথ দিয়ে লেগেছে পুকুরের দক্ষিণ পাড়ে। সেখানে পুকুর পাড়ের ঢালু থেকে রাস্তা অবধি চাঙ্গারি দিয়ে লাউ গাছ, অপর পাশের কাঁচা মরিচার পেঁপে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। লিপি একটা ফুল পাড়ছিল। তখন লুবনা হাসতে হাসতে লুটুপুটি খেয়ে বলল, লিপি, পুলিশকে খবর দে, এই বেটাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। লিপি ভ্রুকুচকে তাকিয়ে বলল, হাসছো কেন, কি হয়েছে? এই দেখ। লিপি তাকিয়ে দেখে সাদা এক পাল হাঁস পুকুরে ভেসে বেড়াচ্ছে। দলছুট হওয়া একটি স্ত্রী হাঁসকে আদ্যরসের তাড়নায় তাড়া করছে আরেকটি পুরুষ হাঁস। স্ত্রী হাঁস চিৎকার করে পালাচ্ছে। লিপি তাকিয়ে বলল, ছি, তোমার মতোই শরম নাই হাঁসের। দিনে দুপুরে কি করছে? লুবনা ওর বাহুতে চিমটি দিয়ে বলল, আমি এই হাঁসের মতো ধর্ষণ নাকি? ওইটারে তো পুলিশে ধরাইয়া দেওয়ার উচিত। লিপি উফ করে হাত ছাড়িয়ে বলল, চিমটি দিবা না তো, তোমার এক একটা চিমটিতে জান বাইর হয়ে যায়। লুবনা ফিক করে হাসলো। লিপি তাড়া দিয়ে বলল, মামি আইসা বকা শুরু করবো, তাড়াতাড়ি কুড়াতে লেগে পড়ো তো। লুবনা একটা ফুল পেরে জালিতে রেখে গম্ভীর মুখে বলল, জামাইকে পছন্দ হয়েছে? লিপি দাঁত কটমট করে তাকিয়ে বলল, আমার এইগুলো জিজ্ঞেস করবা না তো। তাইলে বিয়াতে তুই রাজি? বিয়ের তো তারিখই পড়ে গেছে, রাজি অরাজি দিয়া কি হইব? তাইলে তো বোঝাই যাইতেছে তুই রাজি না। সবাই যেটা ভালো মনে করে আমি সেটাতেই রাজি। ও আচ্ছা, তয় বরকে দেখে আমার ভালোই লাগছে, দেখতেও মাশাল্লাহ। তাহলে বৃহস্পতিবারে বিয়ে করে ঘরে তুলে নাও। সুজন্যা আর মাহাইন্না দুই বউ তোমার। দুজন আবার হেসে লুটুপুটি খায়। আলেয়া খাতুন এসে হাঁক ছাড়লেন, কিরে, দুইজন ওইখানে কি গুটুর গুটুর করো? লিপি, এই দিকে আয়। রাশিদার পোলা
গাইলছিয়া নিয়ে আইতাছে, তুই আমার লগে পার দিবি। লুবনা অস্ফুটে বলল। যা, তুই তো আবার ভালো পাট দিতে পারিস। লিপি উঠে চলে গেল রান্নাঘরে। দুদিন তাদের এরকম দৈনন্দিন কাজের তুমুল ব্যস্ততায় চলে গেল। লিপির আলাদা করে একবারও মনে হলো না এটা কোনো বিয়ে বাড়ি। কেবল লুবনা ভাবির বিয়ে নিয়ে উপর চুপড়ি রসিকতা ছাড়া বিয়ে নিয়ে কোনো বিশেষ কথাবার্তাও শুনেনি। আজ বৃহস্পতিবার। আলেয়া খাতুন লিপিকে সামনের রুম ঝাড়ু দিয়ে বিছানা বালিশ পাল্টাতে বললেন, আর নিজে গেলে উঠান ঝাড়ু দিতে। লুবনা তখন রান্নাঘরে। তখনই আসমান দেখে বৃষ্টি এলো। দৌড়ে ঘরে এলেন আলেয়া খাতুন। আশ্চর্য কারবার, জামানা পুরাই পাল্টে গেছে। শীতের সিজন এখনো যায়নি, এর মাঝে বৃষ্টি দিতেছে কেন বুঝলাম না। জীবনে যা দেখিনি সেইটা আজকে দেখলাম। শীতের দিনে ঝড় তুফান। তিনি কথা বলতে বলতে চলে গেলেন রান্নাঘরের দিকে। লিপি স্পষ্ট শুনতে পাচ্ছে তিনি রান্নাঘরে গিয়ে বলছেন, অলক্ষণে অপয়া মাইয়ার বিয়া বইলা কথা। দেখো শীতের দিনে বৃষ্টি আইসা গেছে, লক্ষণ ভালা না। ও সুজন ক্ষীরার ক্ষেতের তো সর্বনাশ হয়ে গেল রে। বৃষ্টি দিলে তো ক্ষীরা আর ভালো থাকে না। খানিক পরে ভিজে একাকার হয়ে বাড়িতে এসে ঢুকলেন আনোয়ার হোসেন। বাজারের ব্যাগ লিপির দিকে বাড়িয়ে দিয়ে তিনি মাথা নুইয়ে নিজের লুঙ্গি তুলে চুল হাত মুখ মুছে নিলেন। বিকেলে যে কয়জন আসবে তাদের খাওয়ানোর জন্য মাছ মোরগ আনা হয়েছে। লিপি ব্যাগ নিয়ে রান্নাঘরে গেল। আলেয়া খাতুন বৃষ্টিতে ভিজে পেছনের দরজা দিয়ে এসে দূর্বা ঘাস নিয়ে ঢুকলেন। লুবনাকে ধান, দূর্বা, কাঁচা হলুদ ও আদা দিয়ে দায়িত্ব দিলেন লিপিকে স্নান করানোর জন্য। ওরা গোসলে চলে গেল। মাসুক সাহেব কাজে নিয়ে ফিরলেন 4টার দিকে। তাদেরকে সামনের ঘরে বসতে দেয়া হয়েছে। আনোয়ার সাহেব ওনার জুম্মার নামাজের পাঞ্জাবি পায়জামা পরেছেন। সুজন নতুন লুঙ্গি আর শার্ট পরে সামনের ঘর আর রান্নাঘরে হাঁটাহাঁটি করছে। কিছু বাচ্চারা উঠোনে এসে হৈহুল্লোড় শুরু করেছে। লিপিকে নিয়ে লুবনা নিজের ঘরে এলো। ওর বিয়ের লাল শাড়ি পরানো হবে লিপিকে। আলেয়া খাতুন রান্না বান্না একাই সামলাচ্ছেন। খানিক পর বাচ্চাদের আওয়াজ শোনা গেল, দামান আইসে রে, দামান আইসে। শব্দ শুনে লুবনা বুঝতে পারে দামান এসে গেছে। সে তাড়াতাড়ি করে শাড়িটি পরিয়ে নিল। খানিক পর কাজীর সঙ্গে 2-3 মানুষ লুবনার রুমে এসে লিপির থেকে কবুল পরিয়ে চলে গেলেন। সুজন আর আনোয়ার হোসেন খাবার দিলেন তাদের সামনের রুমে। বর কনে বিদায় হতেই গোধূলি পেরিয়ে প্রায় সন্ধ্যা। 2টা সিএনজি আনা হয়েছে। সিএনজি রাস্তায় রাখা। সুজন এসে পাজা কোলা করে লিপিকে নিয়ে বের হয়। লুবনা জল ছলছল চোখে তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছেন আলেয়া খাতুন। লিপি নির্বাক হয়ে আছে। গ্রামের অন্য মেয়েদের মতো কাঁদছেও না। একটু আগে যে তার বিয়ে হয়ে গেল সে যেন বিশ্বাসই করতে পারছে না। তাকে সিএনজিতে বরের পাশে নিয়ে বসালো সুজন। তখনই আবার তুমুল বৃষ্টি এলো। সিএনজি ছাড়তেই লিপির গলায় দলা পাখিয়ে এলো কান্না। লুবনা ভাবির জন্য ভীষণ কষ্ট হচ্ছে জানালা থেকে কাঁঠাল গাছের ফাঁক দিয়ে দেখতে পাওয়া পাশাপাশি 2টি কবরের জন্য। ঝুম বৃষ্টিতে সিএনজি চলছে। বৃষ্টির ছাড় থেকে রক্ষা পাওয়ার জন্য 2 পাশে পর্দা ফেলায় ভেতরে মেঘাচ্ছন্ন আলো। মাহিন আমতামতা করে বলে, বাইরে বৃষ্টির সঙ্গে বাতাস দিচ্ছে অনেক, আপনি আরেকটু আমার দিকে এসে বসুন, না হয় ভিজে যেতে পারেন। লিপি চোখ বুঝে বিষণ্ণ মনে এলোমেলো ভাবনায় ডুবেছিল। পাশ থেকে স্পষ্ট শুদ্ধ বাংলায় কথা শুনে চোখ তুলে কেবল তাকায়। প্রতি উত্তরে কিছু বলে না। আর একটু ঘনিষ্ঠ হয়ে বসে। আর কোনো কথা হয় না তাদের। দুজন চুপচাপ। লিপির ভেতরে শুধু ভয় আর রোমান্স। যেভাবেই হোক, যেরকমই হোক, বিয়ে যেহেতু হয়েছে সে চায় সুন্দরভাবে সংসার করতে, সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে। মায়ের মতো সে ফিরে যেতে চায় না। তার যাওয়ার জায়গাও কি আছে আর? সিএনজি মেইন রাস্তা থেকে কাঁচা রাস্তা দিয়ে ঢুকে পড়েছে। রাস্তার 2 পাশে সারি সারি বাস। দুদিক থেকে রাস্তার দিকে নুয়ে তারা যেন আলিঙ্গন করছে। আকাশ দেখা যাচ্ছে না। রাস্তাটা কেমন অন্ধকার। দূরে থেকে মুয়াজ্জিনের মিষ্টি কণ্ঠে মাগরিবের আজান ভেসে আসছে কানে। সবকিছু যেন কেমন রহস্যময় লাগছে লিপির। আজান শুনে পাশে কোথাও একদল শিয়াল ডাকতে শুরু করেছে। ভয় পাবেন না, পাশের জঙ্গল থেকে এগুলো ডাকে আজান শুনলে। লিপি কথা বলল না। সোজা রাস্তা দিয়ে গিয়ে সিএনজি হঠাৎ থামে। বসুন, আমি ছাতা নিয়ে আসছি। মাহিন বৃষ্টিতে নেমে গিয়ে ছাতা নিয়ে এলো। আসুন। লিপির শাড়ির কুচি ধরে ধীরে ধীরে নামে। মাহিন মাথার উপরে ছাতা ধরে আছে। লিপি তাকিয়ে দেখে সামনে টিন দিয়ে সীমানা দেয়া। প্রবেশ পথে পর্দা ঝুলছে। সিএনজির আলোয় সে পা টিপে টিপে হাঁটে। মাহিন এক হাত দিয়ে পর্দা সরিয়ে দিল। আবছা অন্ধকার উঠোন। বাড়িতে কোনো বাতি নেই।
লিপি যতদূর জানে দরবেশপুর কারেন্ট আছে। হয়তো এখন বৃষ্টির কারণে বিদ্যুৎ নেই, কিন্তু গাড়ির শব্দ শুনেও কেউ এলো না কেন? চার্জার বাতিও তো থাকে বাড়িতে। মাহিন পকেট হাতিয়ে মোবাইল বের করে বাতি জ্বালায়। উঠোনের মাথার উত্তর পাশে কিছু ফুল গাছ, দক্ষিণে পাশাপাশি 3টা সুপারি গাছ। তাদের সোজা সামনে দালান ঘর, উপরে টিন, বারান্দায় গ্রিল দেখা যাচ্ছে। পা টিপে টিপে এগিয়ে গেল লিপি। মাহিন ছাতা নেওয়ার সময় গ্রিলের দরজা খোলা রেখেই গিয়েছিল, তাই সোজা গিয়ে ঢুকে গেল তারা। মাহিন ছাতা গুটিয়ে নিতেই বারান্দার বাতি জ্বলে গেল। সে অস্ফুটে বলল, যাক, কারেন্ট এসে গেছে। সে প্যাসেজের দরজা খুলে বলল, আসুন। তখনই আবার রাস্তায় সিএনজি ডাক শোনা গেল। লিপি বুঝতে পারে দ্বিতীয় সিএনজিটি এসেছে। প্যাসেজের ডান পাশের প্রথম দরজাটি খুলে বাতি জেলে মাহিন বলল, যান। লিপি তাকিয়ে দেখে বিয়ের জন্য আলাদা কোনো প্রসাধনী পায়নি এই কামরা। ফুলসজ্জার রাতে কোনো ফুল নেই। বিছানায় যান। লিপি ইতস্তত করছিল। মাথা নুইয়ে মাহিনের পায়ে হাত রাখে। ঝনঝন শব্দ তুলল হাতের ছুরি। মাহিন তাকে টেনে তুলে মুচকি হেসে বলল, এসব লাগবে না, বসুন বিছানায়। আর চাইলে শাড়ি চেঞ্জ করে নিতে পারেন, পরের সিএনজিতে আপনার কাপড় আসছে হয়তো। লিপি বিছানায় বসতে গিয়ে মনে হলো কাপড় কি কেউ দেবে? লুবনা ভাবে কেউ দেখেনি তো কাপড় নাড়তে। ততক্ষণে বের হয়ে গেল মাহিন। খানিকক্ষণ পরে একটা স্কুল ব্যাগ নিয়ে ঢুকলেন মাসুক সাহেব। এই যে মা, এখানে রাখছি, এটা তোমার বাড়ি থেকে দিয়েছেন। লিপি মাথা কাত করলো কেবল, হয়তো ভাবি দিয়েছেন। তিনি বের হয়ে গেলেন। তখনই আবার মাহিন এলো। এই ব্যাগেই আপনার কাপড় থাকতে পারে, চাইলে চেঞ্জ করে নিন, আসছি আমি। সে শাড়ি পাল্টানোর আগ্রহ পেল না। মাহিন চলে গেল দরজা ভিজিয়ে। আচ্ছা, এই বাড়িতে কি কোনো মহিলা নেই? ওর মা কি বেঁচে নেই? অন্তত আগের স্ত্রী তো থাকার কথা। কেউ তাকে গ্রহণ করতে এলো না কেন? উঠোন থেকে তো তাকে বাড়ির মহিলারাই আনার কথা। কারো ছায়াই নেই। এখনো কেউ এলো না। এসব এলোমেলো ভাবনায় লিপির ঘন্টা খানিক কেটে গেল, অথচ মাহিনের আসার নাম নেই। অপেক্ষার প্রহর গুনতে গুনতে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে কাটা একটা পেরিয়ে গেছে। কারো আসার নাম নেই। তাকে তো খেতেও দেওয়া হয়নি। ক্রমশই লিপি অধৈর্য হয়ে উঠছে। বিছানা ঠিক মাঝখানে সে এখনো বসা। বসতে বসতে মনে হচ্ছে পিঠের দিকে ওজন বেড়ে গেছে। বিছানার দিকে চুম্বুকের মতো টানছে। লিপি একবার ভাবলো ঘুমিয়ে যাবে, আমার মনে হলো শাড়িটা খুলে নেবে। বিছানা থেকে নামে সে। ব্যাগটা হাতে নিয়ে কামিজ টান দিতেই ডায়েরি আর কলম পড়ে মেঝেতে। পরম যত্নে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বিছানায় রাখি সেগুলো। আবার ব্যাগে হাত গলিয়ে পেল রবীন্দ্রনাথের ছোট গল্প সমগ্র, সেটাও বিছানায় রাখে। জায়গা মতো ব্যাগ রেখে দরজা লক করে শাড়ি খুলে সালোয়ার কামিজ পরে নিল। রাত তখন 3টা বেজে গেছে। টিনের চালে ঝুম বৃষ্টির শব্দ। সে শাড়িটি ভাঁজ করে আলনায় রেখে বিছানায় বসে ডায়েরি আর বইয়ের দিকে তাকিয়ে অনেক স্মৃতি উকি দেয় মনে। স্কুল লাইব্রেরিতে বই পড়া হতো, টুকটাক কবিতাও লিখত সে। পরিমল স্যার বাংলার ক্লাস নিতেন। তিনিও সাহিত্যপ্রেমী মানুষ ছিলেন। ছেলে মানুষে অনেক স্বভাব ছিল চরিত্রে। একদিন বললেন, তোমরা স্কুল নিয়ে সবাই কবিতা লিখে আনবে, সেরা 3 জনকে বই উপহার দেওয়া হবে। পরের দিন কেউই কবিতা লিখে নেয়নি সে ছাড়া। তখন পরিমল স্যার এই ছোট গল্প সমগ্র তাকে উপহার দিলেন। প্রথম পৃষ্ঠায় লিখেও দিয়েছেন। সেই বইটা লিপি এখনো যত্ন করে রেখেছে। স্যার কয়েক বছর আগে স্কুলে আসার পথে বাইক অ্যাক্সিডেন্টে মারা যান। খবরটা শুনে লিপি একা একা দরজা বন্ধ করে কত যে কেঁদেছিল। ডায়েরিটা হাতে নেয় লিপি। স্কুলে থাকতেই সে কিনেছিল এটা। মাঝে মাঝে কবিতা লিখত। কতদিন হলো এসব যেন সে ভুলেই গেছে। বিছানায় পা ভাঁজ করে বসে ডায়েরির পাতা উল্টে পুরাতন স্মৃতি রোমন্থনে ডুবে যায়। সকল পাতায় চোখ বুলিয়ে শেষের খালি পেজে এসে বিছানা থেকে কলম হাতে নেয়। খানিক ভেবে লিখে, ক্যালেন্ডার অমান্য করা এই অঋতুর বৃষ্টিতে আমার চোখে লেগেছে ভীষণ আহার। কতদিন যে হয়ে গেল, ক্ষুধার্ত এই নয়ন দুটো দেখা পায়নি তার। আরেক পৃষ্ঠায় লিখে, যার জন্যে বুকের ভেতর প্রণয়ের নহর নিয়ে প্রহর গুনি রোজ, সে কখনো আমার তল্লাটে আসেনি, বাদলা দিনেও নেয়নি একবার খোঁজ। কথাগুলো কার জন্য লিখেছে লিপি জানে না। সে কারোর জন্য অপেক্ষা করার মতো, তারই খোঁজ করার মতো কেউ আসলেই নেই। তবুও লিখেছে। এভাবেই বুঝি মিথ্যে প্রেমিক, কাল্পনিক প্রাক্তন দাঁড় করিয়ে লিখতে হয়। এইসব আঁকি বুকি আর এলোমেলো ভাবনায় নিঝুম রজনী কেটে গেল।
রাতের নীরবতা ভেঙে ভেসে দূরের মসজিদ থেকে ভেসে এলো আসসালাতু খাইরুম মিনান নাও। ভোর হয়ে যাচ্ছে, কিন্তু মাহিন এখনো এলো না। লিপির পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ভাবলো নামাজটা পড়বে, কিন্তু অজু করবে কোথায়? রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুমও দেখছে না। ঘুমে হাই উঠল লিপির। মাহিন ভীষণ বিব্রত বোধ করছে। সে এখন ভোর 6টায় বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। নববধূ সারা রাত তার অপেক্ষায় ছিল। এখন গিয়ে কি জবাব দেবে সে? রাতে আসছি বলে রাফিয়া রুমে গিয়েছিল। রাফিয়া বালিশে মুখ চেপে উপর হয়ে শুয়ে আছে। কাঁধে হাত রাখতেই মাথা তুলে তাকায়। লাল টকটকে দুটো চোখ, মুখ ফুলে আছে। তাকাচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মাহিনের দিকে। তার এই ব্যক্তিগত পুরুষটির পরনে আজ বিয়ের পোশাক, অথচ সেটা রাফিয়ার জন্য না, বরং তার রাজ্যে আগন্তুক এসেছে। তাকে এই পোশাক পরে বরণ করেছে মাহিন। রাফিয়া বিছানা থেকে উঠে ঝাপটে ধরে ওকে। বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। এটা কি হয়ে গেল মাহিন? আমি তোমার ভাগ কিভাবে আরেকটা মেয়েকে দেই বলো? আমি তোমার রাজ্যে একমাত্র রানী ছিলাম, সেখানে আজ একজন আগন্তুক হয়ে আগমন করলো। সে ধীরে ধীরে আমার চোখের সামনে আমার জায়গা দখল করে নেবে। আমি সে কিভাবে সহ্য করব? আমি আর পারছি না মাহিন। মাহিন ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তোমার কষ্ট বুঝতে পারি রাফিয়া, কিন্তু একটু বুঝতে চেষ্টা করো, আমাদের কোনো সন্তান হচ্ছে না। সন্তান দরকার না বলো? তাছাড়া আব্বু যেভাবে উঠে পড়ে লেগেছিল, ওনাকে কিভাবে কষ্ট দেই? মানুষটা সারা জীবন আমার জন্য প্রবাসে কাটিয়েছে, এই বাড়িঘর করেছে, আমাকে পড়ালেখা করিয়েছে, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। সে যখন আমাকে ডেকে নিয়ে লজ্জা শরম ভুলে রোজ রোজ শুধু বলে বংশের বাতি নেই, তার নাতি নাতনি লাগবে, তখন কি করার থাকে বলো? তাও উনি হার্টের রোগী। রাফিয়ার কান্নার তোর আরও বাড়ে। আমি এখন কি করব? বাবা কল দিয়ে বলছে এখনই তোমাকে ছেড়ে চলে যেতে। ওরা মামলা করবেন তোমার নামে, আরো কত কি। আমি কার কথা এখন শুনবো? মাহিনের ভয় হয়। রাফিয়ার মনের অবস্থাও বুঝতে পারে সে। পরিবারের কথাই হঠাৎ পাল্টে গেলে আবার বিপদ বাড়বে, ঝামেলা হবে। রাফিয়া এখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, নিজের অস্তিত্ব নিয়ে শঙ্কিত। সুতরাং তাকে ভালোবেসে ওর মতো করে থাকতে হবে, সাহস দিতে হবে, আস্থা দিতে হবে। সে আজলা করে ওর মুখ তুলে বলল, রাফিয়া আমার লক্ষ্মী বউটা, তাকাও আমার দিকে। লিপিকে তুমি ছোট বোনের মতো দেখো, সে কখনো তোমার অবস্থান নিতে পারবে না, মোটেও ভয় পেও না। রাফিয়া তার ছেলের হাসি দিয়ে বলল, এসব কথা কিছুদিন পর আর থাকবে না মাহিন। আব্বু আম্মু সহ বান্ধবী সবাই আমাকে এটাই বলে যাচ্ছে, এক সময় উল্টো আমাকেই ছেড়ে দেবে তুমি। ছেড়ে না দিলেও আমি যেতে বাধ্য হব। তাই খাল কেটে কুমির যেন না আনি, সন্তান পালকও মিলে। অন্যের কথা কেন শুনতে চাও তুমি? আমাকে বিশ্বাস করো না বলো? রাফিয়া ওর চোখের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস না করলে ওদের কথায় ছেড়ে চলে গিয়ে মামলা করতাম, বিয়ের মৌন সম্মতিও দিতাম না। তাহলে এমন করছো কেন? দেখো, তোমার কারণে মাও লিপিকে গ্রহণ করেননি, উনি এখনো দরজা বন্ধ করে আছেন। রাফিয়া আবার ওর বুকে মুখ লুকিয়ে হাওমাও করে কেঁদে ওঠে। কেন এমন করি তুমি বুঝতে চাও না কেন? আমার যে ভয় হয় তোমাকে হারানোর। আমি তোমাকে ভালোবেসেই বিয়ে বসেছিলাম। আমি তোমার পরিবারের জন্য কি করিনি বলো? খালা কেন আমাকে এত ভালোবাসেন? উনি সুখ পেয়েছেন বলেই তো, তাই না? শুধু আমার অপরাধ, সন্তান জন্ম দিতে পারছি না। আমি কি করব এখানে? আমার হাত আছে বলো? শুধু এই কারণে কেন আমি তোমাকে হারাতে বসেছি? তুমি হারাতে বসছো কোথায় রাফিয়া? আমি তো আছি, তুমি যা বলবে তাই হবে। বুঝতে পারছো না কেন? ওই মেয়েটা শুধু সন্তানের জন্য। এখন তুমি অনুমতি দাও, সে আমার জন্য বাসর ঘরে অপেক্ষা করছে। রাফিয়ার মনে হলো তার কলিজা যেন কেউ মোচড় ধরেছে। কিভাবে নিজের স্বামীকে অন্য এক মেয়ের সঙ্গে রাত কাটানোর অনুমতি দেবে সে? এই কোন পরীক্ষায় আল্লাহ ফেলেছেন? কাকে সে বোঝাবে এই যন্ত্রণার কথা? মাহিনকে যৌবনের শুরু থেকে ভালোবাসে, সবসময় তাকে নিয়েই ঘর করার স্বপ্ন দেখেছে। ভাগ্য গুণে স্বপ্নের পুরুষটিকে সে পেয়েও আজ হারানোর পথে। কি সুন্দর সুখের সংসার ছিল তাদের, এখন কি হতে চলেছে? মাহিনকে পুনরায় ঝাপটে ধরে বলে, প্লিজ তুমি এমন কথা আমাকে কখনো বলবে না। আমি মরে যাব। আমার সহ্য হবে না মাহিন। কিন্তু আমার তো যেতে হবে। না প্লিজ, আজ তুমি এই ঘরে যেও না।
আমার আজ ভীষণ একা লাগছে মাহিন, খুব অসহায় লাগছে। আজ রাতটা তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবে। মাহিনের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ক্রোধে নিজেকে ছাড়িয়ে বলে ওঠে, পাগলের মতো কথা বললে তো হবে না। তোমার মনে রাখতে হবে সেও এখন আমার বিয়ে করা স্ত্রী, তারও অধিকার আছে আমার উপর। আজ মেয়েটির বাসর রাত, সে কেন স্বামীকে ছাড়া থাকবে? এটা হয়? কথাটা শুনে রাফিয়া যেন আসমান ভেঙে পড়ল মাথায়। আজই যদি মাহিন এই কথা বলতে পারে, দুদিন পর কি বলবে? ওই মেয়েটি যদি একসময় সন্তান জন্ম দেয় তখন কি হবে? তাহলে কি বান্ধবীদের কথাই ঠিক, পরিবারের কথাই ঠিক? ওর মাথায় প্রচণ্ড জেদ চেপে যায়। যে করেই হোক আজ মাহিনকে নিজের সঙ্গে রাখবে। ওই মেয়ের কাছেই আজ যেতে দেবে না, নিজেকে আজ ওই মেয়ের কাছে হাঁটতে দেবে না। তবেই বুঝবে সে সারা জীবন মাহিনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। রাফিয়ার মাথায় হাত দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। রাফিন ভয় পেয়ে যায়, হাঁটু গেড়ে বসে ওর মাথা কোলে টেনে তুলে বলে, আরে কি হয়েছে? কি হলো হঠাৎ করে তোমার? সে চোখ পিটপিট করে তাকিয়ে গঙ্গানির মতো বলল, আস্তে কথা বলো, খালা শুনলে বাড়িতে কল দেবেন। আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। আরে ধুরো, পাগল নাকি? কি হয়েছে তোমার? ঠিক হয়ে যাবে, উঠো। হ্যাঁ বুঝতে পারছি, আমাকে তুমি কেন হাসপাতালে নিয়ে যাবে? নিজেই তো চাচ্ছ আমি মরে যাই। কিন্তু মনে রেখো, আমি মরে গেলেও তোমাকে শান্তিতে থাকতে দেবে না আমার পরিবার। আরে কি সব আবল তাবল কথা বলছো? মাহিনার দেরি করো না, কাউকে না জানিয়ে তাড়াতাড়ি আমাকে কাঁধে নিয়ে হসপিটালে চলো। মাহিন কি করবে ভেবে পাচ্ছিল না। তার বাবা একটু আগে মায়ের সঙ্গে ঝগড়া করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। মাহিন কি করবে ভেবে পাচ্ছিল না। তার বাবা একটু আগে মায়ের সঙ্গে ঝগড়া করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। তাদেরকে কিছু জানাতে আবার না করছে রাফিয়া। মা জানলে আসলেই হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবল। তাই সত্যি সত্যি সে রাফিয়াকে কাঁধে নিয়ে আস্তে করে দরজা খুলে প্যাসেজে বের হয়। তখন আবার মনে হলো লিপিকে কিছু বলে যাওয়া দরকার। আবার মনে হয় ওকে কাঁধে করে ওই রুমে নিয়ে যাবে কি করে। হঠাৎ এরকম দৃশ্য দেখলে কি ভাববে সে? সিদ্ধান্তহীনতায় ভুগছিল মাহিন। তখনই আবার গঙ্গানি দিয়ে রাফিয়া বলল, তাড়াতাড়ি যাও। নববধূকে বলে চাই। সে গঙ্গানি দিয়ে হতাশা সুরে বলে, আল্লাহ, আমি এদিকে মরে যাচ্ছি আর সে তার নববধূ নিয়ে পাগল। আল্লাহ, আমি মরে যাচ্ছি রে। মাহিন পুনরায় ক্রোধান্বিত হয়ে বলল, আমি বুঝলাম না, তুমি মরে যাবে কেন? তোমার এখন ঠিক কি সমস্যা হচ্ছে? মাথা ঘুরেছে হয়তো, এখন ঠিক হয়ে যাবে। ওরে আল্লাহ রে, আমি ডাক্তার না, কি সমস্যা হচ্ছে বলবো? আমাকে বাড়িতেই মেরে ফেলতে চাচ্ছ নাকি? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, না হয় আমার কিছু হলে তুমিই দায়ী থাকবে। মাহিন কি করবে কিছু ভেবে না পেয়ে প্যাসেজ পেরিয়ে উঠানে বের হয়ে গেল। উপজেলায় গিয়ে ডাক্তার দেখিয়ে টেস্ট ফেস্ট করাতে চলে গেল পুরো রাত। অথচ কোনো অসুখই ধরা পড়েনি। তাতে কোনো রাগারাগি করেনি মাহিন। যেভাবেই হোক তার দুজনকে নিয়েই সংসার করতে হবে। রাফিয়ার মনের অবস্থাও বুঝে সে। হসপিটাল থেকে বাইরে তাকিয়ে দেখে তুমুল বৃষ্টি হচ্ছে। তখনই মনে পড়ে লিপিকে খাবার কে দেবে, তাড়াতাড়ি যাওয়া দরকার। সে রাফিয়াকে বলল, লিপিকে আম্মু রাতে খাবার দেয়নি নিশ্চয়ই, আমাদের যাওয়া দরকার। রাফিয়া তাকে বলল, বাইরে বৃষ্টি, তাছাড়া রাত 3টায় সে ঘুমাচ্ছে হয়তো। এখন গিয়ে ডেকে তুলে তো খাওয়াবে না, আমরা ভরে গেলেই হবে। আমাকে হাসপাতাল নিয়ে আসায় বড় ক্ষতি হয়ে গেছে তোমাদের। সমস্যা নেই, আমি গিয়ে খাবার গরম করে দেব, তোমরা স্বামী স্ত্রী খেয়ে নেবে। মাহিন আর কিছু বলল না। রাফিয়া পুনরায় কালো মুখ করে মেঝের দিকে তাকিয়ে বলল, দুজন খেয়ে দরজা লাগিয়ে শুইবে। এর জন্যই তো ফেরার জন্য এত অস্থিরতা। মাহিন সামনে তাকিয়ে দেখে রিসেপশনে নার্স আর পরিচ্ছন্ন কুমড়িরা বসে গল্প করছে। দু একজন উৎসুক দৃষ্টিতে দিকে তাকিয়েও আছে। সে আর কিছু বলল না। রাফিয়ার পাশে বেঞ্চে বসে ওর ডান হাত নিজের কোলে এনে বসে রইল খানিকক্ষণ। তারপর আস্তে করে বলল, এই তো দেখো, তুমি যা বলছো তাই করছি না। আমি কি যাচ্ছি বাসায়? তুমি যখন বলবে তখন যাব। রাফিয়া মেঝেতে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, এগুলো কয়দিন থাকবে? 2 দিন পর ওই মেয়ের কথাতেই চলবে তুমি। কখনোই এমন হবে না, তাকে শুধু সন্তানের জন্য বিয়ে করেছি, আর তোমার মতো সুন্দরীও না সে। রাফিয়া কিছু বলল না। মাহিন তাকে খুশি করার জন্য আবার বলল, একটু আমার দিকে তাকাও, তোমারে দেখতে একটু পূর্ণিমার মতো লাগে বলতাম না? সবাই তো বলে আমাকে হারাবে কেন তুমি? তোমার জন্য আমি সবসময় এরকম পাগল থাকবো। রাফিয়া কিছুই বলল না, শুধু ওনার আঁচল তুলে চোখের জল মুছে নিল।
রাফিয়া চলো এবার যাই। এখানে বসে বসে কি করবে বলো? এখন 4টা হয়ে গেছে, বাসায় যেতে যেতে ভোর হবে। রাফিয়া আস্তে করে উঠে দাঁড়ায়। তারা হসপিটাল থেকে বের হয়ে বাড়ির পথে রওনা দেয়। এখন ভোর 6টা। রাফিয়াকে রান্নাঘরে পাঠিয়ে সে কাপা কাপা হাতে ভেজানো দরজা আলগোছে ধাক্কা দিয়ে খুলে। সোজা সামনের দেয়ালের ভেন্টিলেটরে কিছু চড়ুই পাখি বাসা বেঁধেছে। দেওয়ালে 2টা চড়ুই পাখি ডাকছে। বিছানার দিকে তাকিয়ে দেখে লিপি সালোয়ার কামিজ পরে ব্যাঙের মতো 2 পা করে বিশ্রীভাবে ঘুমোচ্ছে। মাথার এক পাশে নিচে নীল একটা ডায়েরি। সম্ভবত জেগে থাকতে থাকতে হুট করে ঘুমিয়ে গেছে। কৌতূহল থেকে সে ওঠা আলগোছে আনতে যেতেই হকচকিয়ে ঘুম থেকে উঠে গেল লিপি। লাল ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে মাহিন, ওর হাতে নীল ডায়েরিটি। সরি, আপনার ঘুম ভেঙে যাবে ভাবিনি। লিপির প্রচণ্ড মেজাজ খারাপ হলো। একজন নববধূকে সারা রাত অপেক্ষায় রেখেছে, খাবারটা অবধি দেয়নি, আবার এসে ব্যক্তিগত ডায়েরি হাতে নিয়ে পড়ছে। তাকে কি কেউ মানুষই মনে করছে না? তবুও লিপি নিজেকে সংযত রাখে। যেভাবেই হোক তাকে তো মানিয়ে নিতে হবে, সংসার তো করাই লাগবে। সে অস্ফুটে বলল, না ঠিক আছে, সমস্যা নেই। আসলে আমি কি বলবো বুঝতে পারছি না। এইভাবে পুরো রাত আপনাকে একা রেখে আমি আসিনি। লিপি মুচকি এসে বলল, সমস্যা নেই, কৈফিয়ত দিতে হবে না। মাহিন ভীষণ খুশি হলো মনে মনে। এভাবে একজনের কাছে কমপক্ষে একটু ছাড় পেলে তার দুজনকে সামনে চলা সহজ হবে। বিছানায় ওর পাশে বসে সে। গালে হাত দিয়ে চোখে চোখ রাখতেই লিপির দৃষ্টি নিচের দিকে দিয়ে নেয়। মাহিন ওর কপালে চুমু খায়। লিপির সঙ্গে সঙ্গে চোখ জলে ভরে আসে। তার মানে লোকটা তাকে গ্রহণ করে নিয়েছে। আর কিছু চায় না লিপি, শুধু একটু আশ্রয়। মাহিন ওর মাথা বুকে টেনে আনবে, তখনই নখ দিল কেউ দরজায়। লিপি ভীষণ বিরক্ত হলো। খাবার রেডি করেছে হয়তো, এখানে নিয়ে আসি, গিয়ে দুজনে একসঙ্গে খেতে পারবো। দুজনে একসঙ্গে কথাটা লিপির বড় ভালো লাগে, কানে মধুর মতো বাজে। দরজা ভেজিয়ে দুজন একান্তে টেবিলে বসে খাবে। সে লজ্জা মাখা মুখে মাথা কাত করে। মাহিন উঠে গেল দরজা খুলতে। ও পাশে রাফিয়া দাঁড়িয়ে আছে। দরজা বন্ধ করলে কেন? খাবার গরম করেছি, আসো। মাহিন দরজা ফাঁক রেখে ভেতর থেকেই বলল, এখানে দিয়ে দাও। তাহলে তাকে এখানে ভাত দিচ্ছি, সে রাতে খায়নি। তুমি তো নাস্তা করবে, রান্নাঘরে চলো। এই ঘরে কি এতক্ষণ? লিপির গা গুলিয়ে উঠল কথাগুলো শুনে। মাহিন নিজেকে সামলে বলল, আমার ক্ষুধা লেগেছে, ওর সঙ্গে ভাত খেয়ে নিব। রাফিয়া তাকে হাত ধরে টান দিয়ে বলল, আশ্চর্য, এভাবে ভেতর থেকে কথা বলছো কেন? বাইরে আসো। তুমি খেতে হলে রান্নাঘরে খাবে, এখানে তাকে দিচ্ছি এনে খাবার। মাহিন ম্লান মুখে চলে গেল রান্নাঘরে। লিপি খাবার নিয়ে এলো লিপির রুমে। দুজনের চোখাচোখি হলো কেবল। লিপি আমতামতা করে বলল, আপু হাত মুখ ধোবো কোথায়? রাফিয়া প্যাসেজের দিকে দেখিয়ে বলল, ওইদিকে গিয়ে চাপা কল পাবে। লিপি ওড়না ঠিক করে কয়েক কদম পায়ে গিয়ে যেতেই রাফিয়া প্রকোচকে তাকিয়ে বলল, ওরে আল্লাহ, ল্যাংড়া মেয়ে নিয়ে আসছে নাকি বিয়ে করে? লিপি প্যাসেজ থেকে কথাটা শুনে কান দিয়ে যেন গরম ভাব বেরুলো। পা যেন অবশ হয়ে আসছে, তবুও সে বিব্রত ভঙ্গিতে হেঁটে যেতে লাগলো। লিপিকে রান্নাঘরে দেখে মাহিন বলল, চাপা কলে যাবেন নাকি? হ্যাঁ। আচ্ছা চলুন, আমি চেপে দেব। রান্নাঘরে সোজা পশ্চিমে এক পাশে চুলা, আরেক পাশের দরজা খুলে মাহিন বলল, যান। লিপি তাকিয়ে দেখে সামনে গলা অবধি দেয়াল তুলে নিচ পাকা করা। সে আমতামতা করে বলল, আপনি যান, আমি একাই পারবো। কিন্তু আপনি তো ব্রাশ আনলেন না, এমনি শুধু হাত মুখ ধুয়ে নেবেন নাকি? যে আমি তো ব্রাশ আনিনি। আচ্ছা ঠিক আছে, আমি আজই এনে দেব সব। আর কি কি লাগে শুধু আমাকে জানাবেন। আচ্ছা। মাহিন চলে যায়। চেয়ার টেনে টেবিলে গিয়ে বসে। সব কিছু নিয়ে সে খুবই বিব্রত। কি করবে, কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। এলাকায়ও তার মান সম্মান আছে, স্কুলের শিক্ষক সে। এদিকে বাবা মায়েরও বিয়ে নিয়ে স্নায়ুযুদ্ধ চলছে। রাফিয়া ক্রমশই বাড়াবাড়ির দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু বিয়েটা তার করতেই হতো, আজ না হোক কাল। ডাক্তারই জানিয়েছে রাফিয়া সন্তান জন্ম দিতে পারবে না। লিপি কলতলা থেকে রান্নাঘরে ঢুকলো। ঠিক তখনই রাফিয়া এবং মাহিনের মা মিনারা বেগম প্রবেশ করলেন। সে আমতা আমতা করে লিপিকে বলল, আমার মা। লিপি ওনার দিকে যাচ্ছে পা ছুঁয়ে সালাম করতে। তিনি বিস্মিত হয়ে রাফিয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি তো হাঁচা কথা বলছো, মাইয়া তো দেহে খোরা। লিপি
মাথা নুয়ে সালাম করার আগেই তিনি তাড়িয়ে দিলেন। এই মেয়া যাও এখান থেকে, আমার সালাম লাগবো না। তোমার শ্বশুরকে দিনে 10 বার সালাম দিও। কথাগুলো বলে এখান থেকে তিনি প্রস্থান করলেন। মাহিন তাড়াতাড়ি উঠে গিয়ে লিপিকে বুকে জড়িয়ে ধরে মাকে বলল, এসব কিন্তু ঠিক না মা, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রাফিয়া তাচ্ছিলের হাসি দিয়ে চুলোর দিকে যেতে যেতে বিড়বিড় করে, বাবা, লেংড়ির জন্য এত প্রেম। মাহিন আহত নয়নে মাথা ঘুরিয়ে তাকিয়ে রইল। খানিক পর লিপিকে বলল, চলুন, আপনি রুমে চলুন। লিপি যেন পা ফেলতে পারছে না। নিজের পায়ের সমস্যাটা যেন হুট করে তীব্র হয়ে গেছে। নিজের কাছেই ভীষণ ধরা পড়ছে এখন। সে বিব্রত ভঙ্গিতে হেঁটে হেঁটে প্যাসেজ পেরিয়ে নিজের রুমে এলো। মাহিন দরজা লাগিয়ে তাকে বিছানায় বসিয়ে ওর 2 হাত নিজের 2 হাতের ভেতরে মোনাজাতের মতো নিয়ে বলল, প্লিজ কিছু মনে করবেন না। আমি জানি আপনি খুব কষ্ট পাচ্ছেন, আমিও গত রাতে কষ্ট দিয়েছি। তবু যে সব কিছু স্বাভাবিকভাবে নিচ্ছেন, ধৈর্য ধরছেন, তা দেখে সত্যি আমি মুগ্ধ এবং কৃতজ্ঞ। লিপি মুচকি হেসে তাকে টেনে তুলে বলল, এগুলোতে আমার কোনো সমস্যা নেই, জন্ম থেকে আমি এইসবে অভ্যস্ত। আপনি প্লিজ নিজেকে এত ছোট করবেন না। আমার ওদের কথা থেকে আপনাকে এরকম দেখতে বেশি খারাপ লাগবে। আমার পাশে বসুন। আপনি এভাবে ভালোবাসলে, আগলে রাখলে আমি সব কিছু সহ্য করে নিব। মাহিন ওর প্রতি মুগ্ধ হয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিতে এগিয়ে নিতেই দরজায় নখ পড়ে। লিপি মনে মনে প্রচণ্ড বিরক্ত হয়, তবুও মুচকি হেসে বলল, দেখছি কে ডাকে, আপনি বসুন। লিপি দরজা খুলতেই দেখে রাফিয়া দাঁড়িয়ে আছে। কি হইল? দিনে দুপুরে এত দরজা বন্ধ করার কি আছে? ওকে বের করে দাও, নাস্তা করবে সে। লিপি পেছনে তাকিয়ে দেখে মাহিন বিছানায় পা ঝুলিয়ে বসে হাঁটুতে কনুই ঠেকিয়ে 2 হাতে মুখ ঢেকে আছে। সে আমতা আমতা করে বলল, যান, উনি নাস্তা করতে ডাকছে। মাহিন কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে চলে যায়। রাফিয়া পিছু পিছু গিয়ে 4টি রুটি আর লাল শাক প্লেটে নিয়ে টেবিলে এনে রাখে। মাহিন রোজ সকালে রুটি খায় শাক দিয়ে। আজ ম্লান মুখে মাথা নুয়ে চুপচাপ খেতে থাকে। রাফিয়া চেয়ার টেনে সামনে বসে বলল, কি হলো? এরকম মুখ বানিয়ে আছে কেন? মাহিন অচেনা লোকের মতো শূন্য চোখে তাকিয়ে বলল, কি রকম? বাবা, লেংড়ির কি পাওয়ার! এত তাড়াতাড়ি পাল্টে ফেলছে মাস্টারকে। মাহিন অধৈর্য হয়ে বলল, দেখো রাফিয়া, সব কিছুর একটা সীমা আছে। আমিও লুকিয়ে পরকিয়া করিনি যে এত সহ্য করব। আর লিপিও পালিয়ে আসেনি, তাকে বিয়ে করে আনা হয়েছে। সেও এ বাড়ির বউ। তুমি তাকে সম্মান না করলে 2 দিন পর সেও করবে না। কথা শেষ করার আগেই রাফিয়া বলে উঠল, বাবা, আমি লেংড়িকে এখন সম্মান করা লাগবে? তাহলে যাই, পায়ে ধরে সালাম করে আসি। মাহিন শীতল চোখে ওর দিকে তাকিয়ে বলল,